নির্বাচন কমিশন জবাবদিহি করতে বাধ্য নয়, শাপলার প্রতীক প্রসঙ্গে সিইসির স্পষ্ট বার্তা। সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে শাকসবজির দাম, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। বন্ধ হলো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। জাতিসংঘের সদর দপ্তরে চলন্ত সিঁড়ি টেলিপ্রম্পটারের বিভ্রান্তের তদন্ত চান ডোনাল্ড ট্রাম্প। এবং গাজায় গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ চায় উয়েফা। আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। মিলছে না জাতীয় নাগরিক পার্টির বহু প্রতীক্ষিত শাপলার প্রতীক। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে ১১৫টি সংরক্ষিত প্রতীকের মধ্যে নেই এনসিপির কাঙ্ক্ষিত শাপলা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত কমিশনের নিজস্ব এবং এর ব্যাখ্যা দেয়া হবে না। পাশাপাশি পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ইসি ভাবছে না বলেও সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। তবে দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হবে বলে আশা সিইসির। রাকিব হাসানের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। রাজনৈতিক দল গঠনের পর থেকে জাতীয় নাগরিক পার্টির প্রধান চাওয়া শাপলা প্রতীক। সাদা শাপলা, লাল শাপলা কিংবা কেবল শাপলা, কোনো একটিকে নির্বাচনী প্রতীক হিসেবে পেতে আবেদন করে আসছিল দলটি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। গেল ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়ে দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় শাপলা নেই। বুধবার জারি করা কমিশনের প্রজ্ঞাপনেও ১১৫টি সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই এনসিপির সেই বহু প্রতীক্ষিত শাপলা। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে শাপলা প্রতীক কাকে বরাদ্দ দেয়া হবে বা আদৌ কাউকে দেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। এ সময় সিইসি স্পষ্ট করেন, একটি দলকে শাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন। ওই এনসিপির আমি একটা জিনিস বুঝলাম না, যে এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ডেলিগেশন দেখা করেছে, তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে এই শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, কিন্তু দেয়নি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে কোনো বক্তব্য এখন দিতে চাই না। শাপলা প্রতীক সহ নিবন্ধন বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ইসি শঙ্কিত নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর সিইসির কাছে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। এ প্রসঙ্গে জাতীয় পার্টি বললে বিভ্রান্ত হন উল্লেখ করে তিনি বলেন, লাঙ্গলের দাবিদার একাধিক। না, আমরা মুঠো ভঙ্গি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো, ওনাদেরকে আমরা এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। এ সময় আগামী জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি, প্রবাসীদের অংশগ্রহণ সহ নানা বিষয়ে দীর্ঘ আলাপ করেন সিইসি। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে উল্লেখ করে সিইসি বলেন, আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি। এছাড়াও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হবে এমন আশা ব্যক্ত করেন সিইসি। ভোট তো আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে, পিআরটা তো আরপিওতে তো নাই,
আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর আইন না বদলাইলে তো পারি না আমি। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। ফেব্রুয়ারি নির্বাচন, শাপলার প্রতীক আর পিআর পদ্ধতি নিয়ে সিইসির মন্তব্যের বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাকিব, এই যে আমরা যেমনটি দেখছি যে এই যে জাতীয় নাগরিক পার্টি শাপলার প্রতীক পাচ্ছে না এবং সার্জিস আলম কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যদি শাপলার প্রতীক না পান তাহলে তারা আন্দোলনে নামবেন। হ্যাঁ, অন্যদিকে আবার জামাত পিআর পদ্ধতিতে আন্দোলনের দাবি করছেন। তো এই ব্যাপারে যদি জানতে চাই, জামাতের পিআর পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক বরাদ্দ নির্বাচন কি প্রভাব ফেলবে কিনা? অসংখ্য ধন্যবাদ। জাগো নিউজের আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি একটু যদি বলি যে যে দাবিগুলো উঠছে এবং এই যে শাপলা প্রতীক চাওয়ার যে ব্যাপারটি, এটি কিন্তু এর আগেও আমরা দেখেছি যে তারা বেশ কয়েকবার তারা দাবি তুলেছেন এবং এটি নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল। তো পরবর্তীতে তারা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে লাল শাপলা, সাদা শাপলা যে কোনো একটা হয়তো এভাবে পরিবর্তন করে দেয়া যায় কিনা এমনভাবে দাবি তারা করেছিল। কিন্তু আরপিওতে যেসব আপনি জানেন যে গত বুধবার একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে যেখানে কিনা 115টি প্রতীকের কথা বলা হয়েছে, সেখানে শাপলা প্রতীকটি নেই। তবে এই শাপলা প্রতীকের জন্য তারা এখন যেটি আমরা দেখছি যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে। তবে গতকালকে নির্বাচন কমিশনে যখন সাংবাদিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের কথা বলছিলেন, তখন আমরা তার কথায় অন্যান্য আগের যে বক্তব্য, তার বক্তব্যে আমরা গতকাল একটু মনে হচ্ছিল যে একটু মনে হয় সহনীয় মাত্রায় হয়তো আগামীতে শাপলা প্রতীক যুক্ত হলেও হতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে। এর কারণ আপনি যদি বলেন যে কারণ কি, কারণ হচ্ছে তারা কিন্তু বলেছে যে অতীতে এর আগে শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য নামে একটি রাজনৈতিক দল, যেটি কিনা মাহমুদুর রহমান মান্না, ওনারা বর্তমানে কেতলি প্রতীকে রাজনীতি করছেন, নির্বাচন করেছেন। তো তারা যেটি বলছেন যে এর আগে শাপলা প্রতীক চাওয়া হয়েছিল, তখন তাদেরকে দেয়া হয়নি, তাই এবারও দেয়া হবে না, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তারা পরবর্তীতে আবারও ইমেইলের মাধ্যমে এনসিপির পক্ষ থেকে এই শাপলা প্রতীকটিকে গেজেটভুক্ত করার জন্য তারা দাবি জানিয়েছেন, সুতরাং এটি নিয়ে যেহেতু তোড়জোড় আলোচনা চলছে সর্বমহলে রাজনৈতিক অঙ্গনে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে আমরা প্রতীক যে দেব না ব্যাপারটা এরকম না, হয়তো তাহলে আমরা এটা ভবিষ্যতে যুক্ত করা যায় কিনা এ নিয়ে হয়তো ভেতরে আলোচনা চলতে পারে বলে আমরা মনে করছি। আর পিআরের বিষয় যদি আমি বলি যে পিআর আসলে জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এই পিআর পদ্ধতির নির্বাচন বা পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনও কিন্তু অবগত না। কিছুদিন আগেই একটা সংবাদ দেখলাম যে এখানে কিনা বলা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষ থেকে একটা জরিপে বলা হচ্ছিল যে সাধারণ মানুষ পিআর সম্পর্কে কত % মানুষ জানে। সেখানে আমরা দেখি যে প্রায় 40% মানুষের মতো পিআর সম্বন্ধে কিছুটা তথ্য তারা পেয়েছেন। এখনও 60% মানুষ কিন্তু পিআরের পদ্ধতি সম্পর্কে তারা অবগত না। তো এই পিআর পদ্ধতি মানুষের কাছে দাঁড়ে যেন পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে জামাত ইসলাম কাজ করছে। তারা পিআর পদ্ধতিতে যেহেতু নির্বাচন করতে চাচ্ছেন, তাই তারা তাদের জায়গা থেকে কাজ করছেন। তবে পিআর পদ্ধতি যেহেতু বাংলাদেশে একেবারেই প্রথম, সুতরাং এই পিআর পদ্ধতিতে আমরা শুনছিলাম যে উচ্চ কক্ষ পার্লামেন্টে হয়তো পিআর পদ্ধতি হতে পারে, নিম্ন কক্ষে পিআর সমসাময়িক যে পদ্ধতি সেই পদ্ধতিতে হবে। তো আমরা মনে হয় একটি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে নির্বাচন করে এটা শুরু করা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সকল দলকেই হয়তো সমঝোতায় আনা সম্ভব হবে। কিন্তু একেবারেই যদি পিআর না দেয়, সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিক অঙ্গন আরও অস্থির হতে পারে। পাশাপাশি নির্বাচন নিয়েও এক ধরনের শঙ্কা, বা যদি আন্দোলন হয় সেক্ষেত্রে নির্বাচন পেছানো, বিভিন্ন রকমের কিন্তু চ্যালেঞ্জ থাকতে পারে। তবে পুরো নির্বাচনটাই পিআরের পক্ষে সাধারণ মানুষ কিন্তু এখনও চাচ্ছে না, রাজনৈতিক দলগুলো চাওয়া থাকলেও। তবে এবং আপনি জানেন যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু একেবারেই পিআরের বিপক্ষে কথা বলছেন। তারা বলছেন যে পিআরের মাধ্যমে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে পতিত যে সরকার, সেই সরকার হয়তো আবারও ফিরে আসার পথ সুগম হতে পারে বলে তারা ধারণা করছেন। আচ্ছা, তাহলে এনসিপি নেতাদের দাবি হচ্ছে আইনগত বাধা না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক চাপের কারণে
শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না, অথচ সিএসএ বলছে যে নির্বাচন কমিশন কারো কথায় চলে না। এই যে পাল্টাপাল্টি বাগবিতণ্ডা, এটাতে কি আসলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কিনা? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আসলে নির্বাচন কমিশন উভয় সংকটে রয়েছেন, এক প্রকার উভয় সংকটে রয়েছেন। তারা যেটি বলছেন যে গতকাল আমরা এই যে রাজপথে নামার যে হুমকি বা নির্বাচন হতে দেওয়া হবে না কিংবা নির্বাচন শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না, এইটি নিয়ে কিন্তু তারা বলছেন যে পিআর ছাড়া নির্বাচন হবে না কিংবা আন্দোলন, এটি আসলে বাংলাদেশের রাজনীতির জন্য বিপজ্জনক বলে কিন্তু অনেকেই মন্তব্য করছেন কিংবা বলছেন। এবং এইটি কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এমন যে ঘোষণা দেওয়া হচ্ছে আন্দোলনের কিংবা এক ধরনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে সেটি নিয়ে নির্বাচন কমিশন ভীত কিনা এটি জানতে চাওয়া হয়েছিল। তো নির্বাচন কমিশন যেটি বলেছেন যে এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি হচ্ছে অভ্যুত্থানের একটি শক্তি এবং তারা যেহেতু দেশকে নিয়ে ভাবে, দেশপ্রেমিক, সুতরাং তাদের যে বক্তব্য তারা রাজনৈতিকভাবে দিয়েছেন, এটি নিয়ে নির্বাচন কমিশন মোটেও বিচলিত না। এবং তারা যেটি পাশাপাশি বলছেন যে তাদের চাওয়া পাওয়ার প্রতি নির্বাচন কমিশনের সম্মান রয়েছে এবং তারা এটাও বিশ্বাস করেন যে এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারা কোনো রকমের কোনো চাপ বা কোনো অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হবে এমনটা করবেন না বলে নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি যদি অন্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তারা, আপনি জানেন যে ঐকমত্য কমিশনে কিন্তু আরও 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছে সকল বিষয়ে। এখানে কিন্তু হয়তো পিআরের বিষয়ে আগামী সময়গুলোতে আমরা হয়তো দেখতে পারবো কোনো একটা সমাধান হয়তো আসবে নিশ্চয়ই। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে গিয়েছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধি কিন্তু গিয়েছেন। তারা কিন্তু একসঙ্গে বসছেন, কথা বলছেন, কিন্তু রাজনীতির ময়দানে যখন তারা আবার বক্তব্য দিচ্ছেন তখন কিন্তু যে যার জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন, তবে এটি কিন্তু তাদের দলীয় আসলে বক্তব্য না। দলীয় প্রধান যিনি রয়েছেন বিএনপির, তিনি কিন্তু সহনশীল রাজনীতি এবং পারস্পরিক বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতির কথা বলে আসছেন। সুতরাং আমরা মনে করছি এখন পর্যন্ত হয়তো নির্বাচন কমিশনের প্রতি চাপ আসবে না এবং যথাসময়ে নির্বাচন কমিশন তার যে ভোট গ্রহণের যে প্রস্তুতি নিয়েছেন সে সময় ভোট হবে। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি, প্রবাসীদের ভোটাধিকার এবং চলমান ভোট ব্যবস্থার মধ্যে কি কি চ্যালেঞ্জ বা সুবিধা আসলে থাকতে পারে বলে আপনার মনে হয়? প্রস্তুতি সম্পর্কে যদি বলি, যে প্রস্তুতি নির্বাচন কমিশন থেকে যেটি বলা হয়েছে যে প্রস্তুতি তো তারা তাদের প্রতিদিনের কার্যক্রমই তাদের নির্বাচনে আসলে প্রস্তুতি। আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশ হয়ে গেল, এটিও কিন্তু নির্বাচনের প্রস্তুতির একটি অংশ এবং নতুন যে দলগুলো নিবন্ধন সেগুলো নিবন্ধন হয়ে যাবে এবং আগামী মাসের মধ্যেই হয়তো এই যে প্রতীক বরাদ্দ এগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে। পাশাপাশি নির্বাচনের যে ডেডলাইন যেটি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি, অর্থাৎ রোজার ঈদের আগেই, সেই ক্ষেত্রে আমরা যদি তার 2 মাস আগে, যদিও তারা এখনও কোনো নির্ধারিত কোনো তারিখ বলেননি, 2 মাস আগে যদি আমরা ধরি তাহলে সেটি হচ্ছে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণরূপে চলছে। সরঞ্জামাদি কেনা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসা, পাশাপাশি নির্বাচনে যারা স্টেক হোল্ডার রয়েছে, সংবাদকর্মী, বিভিন্ন সুশীল সমাজ যারা রয়েছেন, যারা পর্যবেক্ষক যারা রয়েছেন, নির্বাচন চলাকালীন সময় যারা পর্যবেক্ষণ করবেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং অনেককেই আমরা জানি যে আগামী মাসেই রাজনৈতিক দলগুলোর আগে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন নির্বাচনী সংস্থা যারা রয়েছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশন বসবেন। পাশাপাশি চ্যালেঞ্জের কথা যদি বলি, যে চ্যালেঞ্জ তো আসলে রয়েছেই, এত বড় একটা কর্মযজ্ঞ। আপনি জানেন যে বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন তো আমরা দেখছি যে এই অস্থিতিশীল যে পরিস্থিতি সেটি এখন যে চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অস্থিতিশীল পরিস্থিতি, এটি কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে যে নির্বাচনের আগেই অন্য আরও যেসব কাজ রয়েছে এই নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সেটি গ্রহণে কাজ করছে এবং
যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও কিন্তু নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং যেসব চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ থাকবেই এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আশা করি হয়তো খুব দ্রুতই এর ফলাফল আমরা দেখতে পাবো। আচ্ছা, দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐকমত্য হবে বলে আশা ব্যক্ত করছেন সিইসি। হ্যাঁ, তো আসলে কি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারবে কিনা, বা যদি আসেও তাহলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কি সম্ভাবনা বা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে এ বিষয়ে একটু আপনাকে জানাই যে আসলে দেখেন এই দলগুলোই কিন্তু ৫ তারিখের আগে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একসময় একটা ভালো ভ্রাতৃত্ববোধ, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু ৫ তারিখের পর আমরা যেটি দেখলাম যে রাজনীতির মাঠে তো দুইটা পক্ষ দরকার। তো দুইটা পক্ষের মধ্যে এখন সব তো আসলে যদি কোনো মতভেদ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আসলে রাজনীতি হয় না। সুতরাং আওয়ামী সরকার যেহেতু বাংলাদেশে এখন এই মুহূর্তে নাই, বা আওয়ামী লীগের যে দল কিংবা জাতীয় পার্টির কথাও যদি বলি, তারা যেহেতু এখন মাঠে নাই, রাজনীতির মাঠে নাই, সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু বিএনপির প্রতিপক্ষ হিসেবে জামায়াতে ইসলাম এখন তৃতীয় বৃহত্তম দল এবং প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ বলা যায়। সুতরাং আমরা যদি বলি যে এই যে কথার যে লড়াই চলছে এটি মূলত রাজনৈতিক কারণেই চলছে, এবং এটি নিয়ে আসলে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। এবং তারা দিন শেষে আমরা কিন্তু দেখছি যখন কিনা মাঝে মাঝে আমরা ঝটিকা মিছিল দেখছি আওয়ামী লীগের, তখন কিন্তু আবার সব এই বিএনপি এবং জামায়াতে ইসলাম এবং এনসিপি সবাই কিন্তু একত্রে কিন্তু আবার সেই মিছিল প্রতিহত করছেন, কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তারা আবার এক হয়ে যাচ্ছেন। অর্থাৎ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বা দেশকে স্থিতিশীল রাখতে, কিংবা অতীতে যে সরকার ছিল ফ্যাসিস্ট, বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, তারা যেন আবার ফিরে আসতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবারও প্রয়োজনে এক হয়ে যাবে। তো নির্বাচনকে কেন্দ্র করেই মূলত প্রতিপক্ষ এই কথার লড়াই চলছে এবং এটাই চলবে, এটাই রাজনীতির সৌন্দর্য। আচ্ছা, ধন্যবাদ রাকিব আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কার অপরিহার্য। নিউ ইয়র্কে জাতিসংঘে আয়োজিত আলোচনায় ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন তিনি। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। We have no idea how to communicate to them. We don't speak good English. I don't worry, language doesn't matter. If your message is good, you pick up language, they will pick up. বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, উচ্চ পর্যায়ের এই নৈশভোজে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে শ্রম ইস্যুতে উন্মুক্ত ও গঠনমূলক মত বিনিময় করেন। লুৎফা সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় ILO মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীরা শ্রম সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক ভাবমূর্তির প্রসার নিয়ে মতামত ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বক্তব্যের আগে 3 রাজনৈতিক দলের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা গার্মেন্টস খাতের গুরুত্ব উল্লেখ করে শ্রম খাতে ধারাবাহিক সংস্কারের প্রতি সমর্থন জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ভবিষ্যতে যে কোনো সরকারকে এ খাতের টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে বলে তিনি উল্লেখ করেন এবং অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার ও ILO অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান।
জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তার দলের অনেক নেতাকর্মীর গার্মেন্টস খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, যা এ খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানান এবং নির্বাচিত হলে তা আরও এগিয়ে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টির জ্যেষ্ঠ নেতা ডাক্তার তাসনিম জারা তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, রানা প্লাজা দুর্ঘটনা তার রাজনৈতিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। তখন তিনি চিকিৎসা শিক্ষার্থী হিসেবে দুর্ঘটনাস্থলে আহতদের সেবা দিয়েছিলেন। তিনি বলেন, ওই ঘটনায় আমার রাজনীতিকে গড়ে দিয়েছে। এর পাশাপাশি তিনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থবহ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে শাকসবজির দাম, পাশাপাশি খুচরা বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে বেশ কয়েক মাস বাদে বাজারে চালের দাম সামান্য নিম্নমুখী। মূলত ভারত থেকে আমদানি বাড়ায় এ প্রভাব বলে জানিয়েছে বিক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের চাইতে প্রতি কেজি সবজির দাম কমেছে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, যা গেল সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা পর্যন্ত। পাশাপাশি বরবটি 60, পেঁপে 20, করলা 90, শসা 40, লাউ প্রতি পিস 50 টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আলু পেঁয়াজের দাম কমলেও এখনও চড়া মাছের বাজার। ক্রেতারা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর কোনো বিকল্প নেই। বাজার মোটামুটি এক সময় বাড়ে এক সময় কমে, এইভাবে আমাদের চলতে হবে আর কি। কাঁচা মরিচটা কমছে, পেঁয়াজটা কমছে, 90 ছিল এখন হচ্ছে 75 টাকা, 80, 90 আবার একটু কমছে আর কি। আজকে মাছের দাম একটু বেশি, কারণ মাছ কম, শুক্রবার দিন বৃষ্টি হয়েছে, এক ধরা এর লিগে মাছ কম হয়েছে, মাছ দাম বেশি। সবজির দাম সব সবজির দামে বেশি, সবজি শাক সবজি বৃষ্টির জন্যই বাড়ছে। ঠিক আছে, আলু পেঁয়াজের দাম ঠিকই আছে। বাজারে টমেটো, ইন্ডিয়ান টমেটো 120 টাকা কেজি, ভালোটা নিয়মটা 100 টাকা কেজি। ফুলকপি দাম, পাতাকপি দাম, লাউ দাম, করলা দাম, বেগুন দাম, সবকিছু দাম। বটবটি বেশি 90-100, লাউ বেশি 50-60, পেঁপে 20 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, আর একটা 60 টাকা কেজি, পাতাকপি একটা 60, আবার 50 বেশি। দামেরটা খাইবো না, তারপরে দিনই কমে যাবে দাম। আর দামেরটাই চাই, করলা 100 টাকা কেজি, এইটাই দাও, পেঁপে নিবো না, পেঁপে খাওয়া ভালো লাগে না। আলু হয়েছে 20 টাকা কেজি, আর পেঁয়াজ হয়েছে 75-70। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী 5 দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সহ সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে। বর্তমানে এটি উড়িষ্যা অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থায় মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকরা। শ্রমিকদের বেতন বৃদ্ধি ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ ঘোষণা করেন বাস মালিক পক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ করে কাউন্টার থেকে এ ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এতদিন রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250
450, সুপারভাইজার 500 টাকা এবং সহকারী 400 টাকা পেতেন। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুললে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়। এ পরিস্থিতি নিরসনে গেল 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ বৈঠক করে। এতে সিদ্ধান্ত হয় চালকরা 1750 টাকা, সুপারভাইজাররা 750 টাকা এবং সহকারীরা 700 টাকা করে পাবেন। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই মালিক পক্ষ বেশি বেতন দিতে রাজি নয় জানিয়ে বৃহস্পতিবার রাতে বাস বন্ধের ঘোষণা দেন। যেহেতু একটাতে আমাদের রিয়াজুল টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য একটা তো বিভ্রান্তি। অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে। গাবতলীতে হানিফে টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ আর কি। তো আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদে সফরের সময় ঘটে যাওয়া 3টি ঘটনার জন্য আনুষ্ঠানিক তদন্তের দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরের চলন্ত সিঁড়িতে পা রাখতে না রাখতেই সেটি থেমে যায়। শুধু তাই নয়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় টেলিপ্রম্পটারটিও কাজ করছিল না এবং অডিটোরিয়ামের শব্দ শোনা যাচ্ছিল না। এই ঘটনাকে তিনি ট্রিপল স্যাবোটেজ বা 3 দফা নাশকতা বলে দাবি করেছেন। চলন্ত সিঁড়ি এবং টেলিপ্রম্পটারটি নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় কিছুটা রেগে যান ট্রাম্প এবং ওয়াশিংটন এ ঘটনাকে গুরুতর ঘটনা হিসেবে দেখছেন। হোয়াইট হাউস জানায় চলন্ত সিঁড়ি ইচ্ছাকৃতভাবে থামানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। জাতিসংঘে একসঙ্গে 3টি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তবে লজ্জিত হওয়া উচিত। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে তাৎক্ষণিক তদন্তের দাবি জানানোর কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, যারা অ্যাক্সেলারেটরের ইমার্জেন্সি স্টপ বাটন টিপেছে তাদের গ্রেফতার করতে হবে এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা উচিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় 24 ঘন্টায় 170 লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, গেল 24 ঘন্টায় তাদের যুদ্ধবিমান গাজা উপত্যকায় 170টি তথাকথিত সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় 3টি ডিভিশনের সৈন্য গাজা সিটি ও এর উত্তরাঞ্চলে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। এ সময় তারা কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা এবং একটি অস্ত্র গোদাম ধ্বংসের দাবি করেছে। তবে এসবের দাবির পক্ষে কোনো প্রমাণ তারা হাজির করেনি। বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে নিহত হয়েছেন আরও 85 জন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে আল আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় 12 জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন 7 নারী ও 2 শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা হামাসের 2 যোদ্ধাকে হত্যা করেছে, তবে হতাহতের তথ্য তাদের তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এরই মধ্যে হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরের কেন্দ্রে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও সৈন্যরা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গাজায় গণহত্যা প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা নিষিদ্ধ চায় ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। এই বিষয়ে ভোটাভুটির পথে এগোচ্ছে তারা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে এ তথ্য জানায়। উয়েফার 20 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্য ইসরায়েলের সদস্য পদ স্থগিত করার প্রস্তাবকে সমর্থন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সূত্রগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ বিষয়টি অন্তত সংবেদনশীল। ইসরায়েলে নিষিদ্ধ হলে জাতীয় দলসহ তাদের ক্লাবগুলো আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবেন না। এর মধ্যে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোও রয়েছে। ইসরায়েলের পুরুষ দল আগামী 2 সপ্তাহের মধ্যে নরওয়ে ও ইতালির বিপক্ষে বাছাই ম্যাচ খেলতে যাচ্ছে। তবে এখনও নিশ্চিত নয় যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই নিষেধাজ্ঞা সমর্থন করবে কিনা, কেননা
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন কমিশন জবাবদিহি করতে বাধ্য নয়, শাপলার প্রতীক প্রসঙ্গে সিইসির স্পষ্ট বার্তা। সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে শাকসবজির দাম, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। বন্ধ হলো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। জাতিসংঘের সদর দপ্তরে চলন্ত সিঁড়ি টেলিপ্রম্পটারের বিভ্রান্তের তদন্ত চান ডোনাল্ড ট্রাম্প। এবং গাজায় গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ চায় উয়েফা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।